নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। 5টার 5 মিশালিতে শুরুতেই রাজনীতির খবর, তার কারণ রাজনীতির আঁচ বাড়ছে। মনে আছে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কি বলেছিলেন যে 40টি আসন পাবে কিনা সন্দেহ। সেদিনের সেই বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে আজ খোঁচা দিতে ছাড়লেন না নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য শোনার আগে কোন বক্তব্যকে হাতিয়ার করে আজকের এই খোঁচা তা একবার আপনাদের শোনাই। তার কারণ আজ প্রধানমন্ত্রী বলছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে। কোন চ্যালেঞ্জের কথা বলছিলেন, কোন বক্তব্যের কথা বলছিলেন, প্রথমে শুনুন। লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে, কংগ্রেস তুমি তো একা পারবে না। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। 2রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস 40টা সিট পাবে কিনা জানি না। সেই কথাকেই হাতিয়ার করে এবার খোঁচা দিলেন নরেন্দ্র মোদী। তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসকে। 40 আসনের কথাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বললেন, শুনুন। पश्चिम बंगाल से आपको जो चैलेंज आई है, और पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। আর এই বক্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস কি বলছে? অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে কংগ্রেসকে কটাক্ষ করা মানে বিজেপির হাত শক্ত করা। পরোক্ষে তো তাই বললেন তিনি, শুনুন। ভারতবর্ষে মোদি জানে যে তার সব থেকে বড় প্রতিপক্ষের নাম কংগ্রেস। তাই লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, দেশ বলুন, বিদেশ বলুন, সর্বত্র মোদিকে বলতে হয় যে কংগ্রেসকে হারাতে হবে। আর মোদিকে প্রতিদিন কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল দিতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। মোদির সেই তত্ত্বকে যারা সমর্থন করে কথা বলবে, মোদির সেই তত্ত্বকে যারা আরো মজবুত করবার জন্য ওকালতি করবে, তারা প্রকারান্তরে মোদিকে সাহায্য করবে। এটা কিন্তু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে। কারণ কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদিকে সমর্থন করা। আঁচ বাড়ছে, উত্তাপ বাড়ছে। বিধানসভায়ও সেই উত্তাপ দেখা যাচ্ছে। কেন? তার কারণ হলো যে প্রচার, যে ইস্যু এতদিন ধরে তৃণমূল তুলে এসেছে রাস্তায়, রেড রোডে, দিল্লিতে গিয়ে বিভিন্ন সভায়, সেই একই ইস্যু আজ উঠে এলো বিধানসভায়। মন্ত্রীর বক্তব্য থেকে কি ইস্যু? না কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার ইস্যু। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার ইস্যু উঠে এলো মন্ত্রীর গলায়, যেখানে তিনি জল প্রকল্পে কেন্দ্র টাকা দেয়নি সেই বক্তব্যই বলছেন। মন্ত্রী পুলক রায় অভিযোগ করছেন যেখানে 75 লক্ষ বাড়িতে রাজ্য সরকার জল দিয়েছে, সেই জল দেওয়ার যা খরচ তার 50% টাকা তো রাজ্যের সঙ্গে, 50% কেন্দ্রেরও দেওয়ার কথা, কিন্তু কেন্দ্র সে টাকা দেয়নি, কেন্দ্র বঞ্চনা করেছে। শুনুন। সম্মানীয় মমতা ব্যানার্জি চান যে মানুষকে যত সুন্দর সম্ভব পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেয়। সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করছি। ইতিমধ্যে গ্রাম বাংলা 75 লক্ষ পরিবারে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছি। বাকি জলও আগামী দিনে আমরা মানুষের কাছে যত শীঘ্র সম্ভব পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেব। আমরা যে আনুপাতিক হার 75%-এর বেশি দিচ্ছি, কারণ টোটাল স্ট্যাবলিশমেন্ট আমাদের ইলেকট্রিসিটি থেকে, ল্যান্ড থেকে শুরু করে এবং মেইনটেন্স সবটাই রাজ্য সরকার বহন করছে। যদি কেন্দ্র না দেয় তাহলে রাজ্য সরকারই দেওয়া উচিত, বলছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। ওরা ভুলে গেছে যে পানীয় জলের সরবরাহটা রাজ্য সরকারের কর্তব্য। ওরা খেলামেলা করছে, এই প্রকল্প ওই প্রকল্প করছেন। পানীয় জল দেওয়ার সময় দুঃখ করছেন যে কেন্দ্র সরকার পয়সা দিচ্ছে না, আরও দিচ্ছে। সংবিধান অনুযায়ী এসছে, ওদের তো দায়িত্ব নেওয়া উচিত যে কেন্দ্র সরকার দিলে ভালো, না দিলেও আমাদের সংবিধান বলছে আমাদের পানীয় জল সরবরাহ করার কথা। আমরা পানীয় জল ওরা সরবরাহ করতে পারছেন না।
দোষ দিচ্ছেন তাকে, ওই যত দোষ নন্দ ঘোষ, কেন্দ্র সরকার। আজ ডুমজুর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এলো কেন্দ্রের বঞ্চনার কথা। জল প্রকল্পে যেভাবে জল দেওয়া হচ্ছে, রাজ্য দিচ্ছে, কেন্দ্র কোনো রকম সহায়তা করছে না। হাওড়া জেলাতেও মনে রাখবেন 6,73,73,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, নল ওয়াটার। তার মধ্যে 2,78,000 বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এই প্রোগ্রামটায় 75% আমরা খরচ করি, আর আমাদের টাকা থেকে যেটা জিএসটি তুলে নিয়ে যাওয়া হয় তার থেকে মাত্র 25% খরচ করে বলছে করলোকে আমরা আবার কে না বন্ধু না। প্রতিদিন জমি কিনতে আমার টাকা দিতে হয়, প্রতিদিন পাইপ লাইন পাতার জন্য টাকা খরচ হচ্ছে, আমার মেনটেনেন্স করার জন্য টাকা খরচা হচ্ছে। আমাদের 75% আমার খরচ, ওদের 25% খরচ, সেটাও একটাই মাত্র ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে। তো বিধানসভার প্রসঙ্গ যখন উঠলো, এই তো বিধানসভার একটা ছবি আপনাদের দেখিয়ে নিয়ে, এই যে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা সবাই বেরিয়ে চলে আসছেন। কেন না, নারী সুরক্ষা নেই। তো এই নিয়ে আজ যখন তারা মুলতবি প্রস্তাব আনেন তখন তাতে রাজি হয়ে যান অধ্যক্ষ, কিন্তু তারপরেও তারা আলোচনা চান, এবং আলোচনার যখন পারমিশন মেলেনি তারপরে তারা কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেন, স্লোগান দিতে থাকেন, বাইরে বেরিয়ে আসেন। বাইরে এসেও পুলিশ মন্ত্রী ধিক্কার, এবং একের পর এক ব্যানার নিয়ে তারা সেখানে স্লোগান শুরু করেন। ওমেন আর নট সেফ ইন ওয়েস্ট বেঙ্গল, এইসব প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বেরিয়ে আসেন এবং তারা প্রতিবাদে সামিল হন। সরাসরি যে ছবি দেখছেন দেখুন, বেলগাছিয়ায় ভয়াবহ আগুন। কিভাবে লাগলো আগুন, কতটা জায়গা জুড়ে আগুন? আমার সঙ্গে প্রতিনিধি সুবীর রয়েছেন, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, কোথায় কোথায় আগুন লেগেছে, কতটা জায়গা জুড়ে? এ তো ভয়াবহ যে ছবি দেখতে পাচ্ছি। দেখো অতনুদা, বেলগাছিয়ায় সেন্ট্রাল ডেয়ারির ভেতরে আগুন লেগেছে এবং ভয়াবহ আগুন অগ্নিকাণ্ড লেগেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বেলগাছিয়ার যে সেন্ট্রাল ডেয়ারি তার ভেতরে একটি গোডাউন রয়েছে, পরিত্যক্ত গোডাউন। সেই গোডাউনে কিন্তু আগুন লাগে এবং এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। এবং তোমাকে জানিয়ে রাখি যে আরো 5টি ইঞ্জিন কিন্তু ঢুকছে, মোট 12টি ইঞ্জিনের তৎপরতায় এই মুহূর্তে কাজ চলছে। এবং এলাকায় কিন্তু ব্যাপক একটা আতঙ্ক ছড়িয়েছে, কারণ পার্শ্ববর্তী জায়গায় কিন্তু ঘনবসতিপূর্ণ জায়গা রয়েছে। এবং আগুন মূলত কি কারণে লেগেছে এখনো পর্যন্ত দমকলের আধিকারিকরা তারা কোনো কিছু বলতে পারেননি। মূলত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং পরিত্যক্ত গোডাউনে কোনো রকম কোনো বস্তু বা কোনো রকম কোনো কিছু পদার্থ ছিল, সেখান থেকে লাগতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু দমকল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এখনো পর্যন্ত দমকলের আধিকারিক তারা কিন্তু কোনো রকম কোনো কিছু বলতে পারছেন না। সুবীর সঙ্গে থাকো। দমকল মন্ত্রী সুজিত বসু হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যেতে পারেন। বেলগাছিয়া তার বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব নয়। ভয়াবহ আগুন লেগেছে এবং এই আগুন নেভাতে দমকলের 12টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে। এলাকাটা একবার বোঝার চেষ্টা করবো সুবীর তোমার মাধ্যমে। এই যে তুমি বলছো পরিত্যক্ত গোডাউন, সেই গোডাউন কোথায় এবং তার আশপাশে কি রয়েছে? দেখো, সেন্ট্রাল ডেয়ারির একদম ভেতরেই কিন্তু এই পরিত্যক্ত গোডাউন এবং বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই গোডাউন ছিল। এবং এই গোডাউনের মধ্যে কি মজুত করা ছিল বা কি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না, কারণ দমকল এবং পুলিশ তারা কিন্তু এই যে যেখানে আগুনটা লেগেছে সেখানে কিন্তু কাউকে কিন্তু সেভাবে ঢুকতে দিচ্ছে না। এবং একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। না সুবীর, আমি বোঝার চেষ্টা করছি গোডাউনের ভিতর না, গোডাউনের চারপাশের জায়গাটা আমি একটু বোঝার চেষ্টা করবো তোমার মাধ্যমে, যে আগুন ছড়িয়ে পড়লে ঠিক কিভাবে ছড়িয়ে পড়তে পারে, কতটা বিপদের আশঙ্কা রয়েছে? দেখো, গোডাউনে যে আগুনটা লেগেছে, সেই আগুন কিন্তু আস্তে আস্তে করে যে এই যে ডেয়ারি যে প্ল্যান্ট গুলো রয়েছে, যে প্ল্যান্টে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে এবং একটি প্ল্যান্টেও কিন্তু ছড়িয়ে গিয়েছে আগুন। এবং আগুন কিন্তু সেখানে কিন্তু আগুন জ্বলছে আমরা জানতে পারছি। এবং ভেতরে কিন্তু কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। এবং দমকল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আরো কিন্তু দমকলের গাড়ি যারা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু এই ঘটনাস্থলে আসবেন এমনটা আমরা জানতে পারছি। অতনুদা, সুবীর সঙ্গে থাকো, ঘটনাস্থলে থাকো, পরিস্থিতি নজর রাখো। আমরা সুবীরের থেকে আপডেট জানবো। যে ছবি আপনারা দেখছেন, এই ছবি সত্যি ভয়াবহ ছবি।
12টি ইঞ্জিন দমকলের ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা বোধহয় অতটা সহজ হবে না। খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে হয় না। যে পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে এবং যতটা জায়গা জুড়ে ধোঁয়া দেখা যাচ্ছে, পরিত্যক্ত গোডাউন মানে সেখানে দাহ্য পদার্থ থাকতেই পারে, সেরকমই অনুমান করা যেতে পারে। এবং আগুন ছড়িয়ে পড়ছে সেই ছবি দেখছি। মেন বিল্ডিং, সেই মেন বিল্ডিং এর দিকেই এখন নজর, কারণ আগুন কোনোভাবেই ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না। প্রথম কাজ দমকলের তাই হয়ে থাকে। দমকল কর্মীরা যারা কাজ করে তারা দেখেন যে যতটা সম্ভব আগে আগুন অ্যারেস্ট করা যায় কিনা সেদিকটা দেখার, তারপর আগুনের উৎসস্থল সেটা খুঁজে দেখার। আপডেট খবর নেব, কি হলো বেলগাছিয়া মিল কলোনির আগুন, কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে, আমার প্রতিনিধি সেখান থেকে সরাসরি জানাবেন আপনাদের, এবং থাকবে আরো খবর। বিরতির পর সঙ্গে থাকুন। তারা গিয়েছিলেন, ফলে এটা একটা বিষয় পরিষ্কার যে 100 দিনের কাজের মধ্যে ইস্যুকে তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে হাতিয়ার করতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন যে জেলাগুলোতে বৈঠক করার, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বৈঠক, তিনি যেমন বিভিন্ন জায়গাতে সভা করছেন, মিছিল করছেন, একই রকম ভাবে গত বছরের নবজোয়ার যাত্রা করতে গিয়ে বা পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন সভা করতে গিয়ে একেবারে বুথ স্তরের যে সংগঠন, ব্লকের যারা দায়িত্বপূর্ণ নেতারা রয়েছেন তাদেরকে রাস্তায় যে নামানো, সেই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন, এমনটা রাজনৈতিক মহলের বক্তব্য ছিল। ফলে লোকসভা নির্বাচনের আগে সমস্ত সাংসদ, বিধায়ক এবং ব্লক প্রেসিডেন্টদেরকে নিয়ে যে বৈঠক হতে চলেছে, মূলত মনে করা হচ্ছে একেবারে তৃণমূলের একেবারে নিচু স্তর যাদেরকে বলা হয়, যারা মূলত বুথে গিয়ে কাজ করবেন, তাদের সাথে যাতে সাংসদ, বিধায়কদের সমস্ত ধরনের সংযোগ রেখে লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং প্রচার চালাতে পারা যায়, সেই বিষয় নিয়ে বার্তা তিনি এই বৈঠক থেকে রাখতে পারেন। ধন্যবাদ। আমি ঠিক যেমন সাংগঠনিক বৈঠক তেমনই প্রচার, ইস্যু ধরে ধরে প্রচার। বিজেপিও তো ইস্যু ধরে ধরেই প্রচার করছে, নারী সুরক্ষা ইস্যু, আর নারী সুরক্ষার ইস্যু নিয়েই পথে শুভেন্দু অধিকারী। সেই দীঘায় শুভেন্দু অধিকারী মিছিলে পা মেলালেন। দীঘায় গণধর্ষণের অভিযোগে কেমন ছিল এই মিছিলের ছবি, সেখান থেকে কি বললেন শুভেন্দু অধিকারী? সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সুজিত বলতে পারবেন? সুজিত, দেখো মূল কথা যেটা শুভেন্দু অধিকারী, যে পুলিশকে সামনে রেখে লোকসভা ভোটের আগে শাসক দল তৃণমূল রাজনীতি করছে। রাজনীতি অর্থাৎ বিরোধী এই রাজ্যে যারা বিজেপিকে, তারা কিন্তু যে কোনো ভাবেই হ্যারাস করছে। সেখানে কিন্তু দীঘার যে ঘটনা, সেখানে রাজনীতি না থাকলেও পুলিশ যে এখানে একটা পর্যটন কেন্দ্রে একেবারে অতনু, যে তাদের যে শাসন ব্যবস্থা, তাদের যে ব্যবস্থাপনা ঠিকঠাক রাখেনি, সেই ইস্যু নিয়ে গণধর্ষণের ঘটনা এবং তাকে সামনে রেখে আজকে নারী সুরক্ষা, তুমি যেটা বললে, তাকে সামনে রেখে কিন্তু মিছিল করেন। ওল্ড থেকে মিছিল শুরু হয়, থানার সামনে দিয়ে গিয়ে মিছিল শেষ হয় একেবারে নিউ দীঘার হাসপাতাল মোড় এলাকাতে গিয়ে, এবং তার মধ্যেই কিন্তু মিছিলের স্লোগান তুলেন মহিলা মূলত দলের যারা সংগঠনের যারা রয়েছেন, মোর্চার যারা সদস্য, তারা হাতে ঝাঁটা নেন এবং স্লোগান তোলেন। এবং অন্যদিকে স্মারকলিপি বেশ কিছু অভিযোগ তুলে দাবি রেখে দীঘা থানায় এইসব স্মারকলিপিও জমা দেন। অর্থাৎ কিনা আজকে দীঘা রীতিমতো মিছিল করেন, পদযাত্রা করেন, এবং সেই পদযাত্রা মিছিল থেকেই কিন্তু স্লোগান তোলা হয় যে পুলিশকে সামনে রেখে যেভাবে শাসক দল রাজনীতি করছে, তা কিন্তু পুলিশের বেআবরু ছবিটা সামনে এনেছে এবং তারই ফল দীঘায়, এবং সেটাই বলতে চেয়েছেন। একই সঙ্গে শাসক দল রাজ্যের সরকারের কড়া সমালোচনা করেন। তিনি মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো রাজ্যের শাসক দল তৃণমূল নেতৃত্বেরই কড়া সমালোচনা করেন, এবং সেই সমালোচনা সুর শোনা গেল তার গলায়, এবং মিছিল কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অতনু, স্মারকলিপিও দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সুজিত। বিরিয়ানি খুব বেশি অর্ডার দেওয়ার পর বেশি সময় লাগে না, একটাই পদ, চট করে খেয়েও নেওয়া যায়, অন্য আর কোনো আইটেমও সঙ্গে লাগে না। বাঙালির পছন্দের খাদ্য তালিকার মধ্যে বিরিয়ানি কবে যেন ঢুকে পড়েছে। তো বিরিয়ানির তো রকম ফের হয়, যদি সস্তায় হাতের কাছে বিরিয়ানি পাওয়া যায়, মোড়ের দোকান কি দোষ করলো? তো মোড়ে মোড়ে বিরিয়ানির স্টল আপনিও তো দেখেছেন, কুন্নগড়েও ঠিক এরকমই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল বিরিয়ানি স্টল। যত কম দাম তত বেশি ক্রেতা, তো কম দামে ক্রেতাকে যদি দিতে হয়
তো কৃষ্ণনগরে এরকম বহু বিরিয়ানির দোকান তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেখানের বিরিয়ানিগুলোর গুণগত মান কি, সেগুলো কি খাওয়ার যোগ্য, সেগুলো খেতে গিয়ে ক্ষতি হচ্ছে না তো? জানার জন্য ফুড সেফটি দপ্তর আজ হানা দেয়। কি পেল তারা দেখুন। ছাড়া আমরা কোনো ফ্র্যাগনেন্স বা কোনো ফ্লেভার আমরা ইউজ করতে পারি না। এখানে কোথাও এফএসএসআই লাইসেন্স নাম্বার লেখা আছে কিনা দেখুন। একটা জলের বোতল নিয়ে আসলে আপনাকে আমি লাইসেন্স নাম্বার দেবো, কোথাও লেখা আছে এফএসএসআই লাইসেন্স নাম্বার লেখা আছে, একটা জলের বোতল আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ওটা বললে ভালো হয়েছে, আমি জানি না, এটা বললে ঠিক আছে। এটা বললে নয়, এটা ইউজ করছে, এটা বিষ ইউজ করছে মানুষকে, আবার দেখার করছো তুমি। সহজে দ্রুত খাবার দিতে হবে, কম দামে দিতে হবে, ক্রেতাদের মন পেতে হবে, তার জন্য গুণগত মান যাই হোক না কেন স্বাদ ভালো হতে হবে। আর সেই জন্যই কৃত্রিম উপায়ে বিরিয়ানির স্বাদ আর গন্ধ আনতে কিছু রাসায়নিক মেশানো হচ্ছিল বিরিয়ানিতে, যা শরীরের পক্ষে ক্ষতিকর। এবং ওই দুটি দোকানের কথা আমরা বলছিলাম, যে ছবি আপনারা দেখছেন, ফুড সেফটি দপ্তরের কোনো অনুমতি ছিল না, দুটি দোকানই বন্ধ করে দেন অফিসাররা। নন লাইসেন্স আছে এবং তারা বিরিয়ানির দোকান বিশেষ করে উল্টোপাল্টা ফুড ফ্লেভার মেশাচ্ছে, যেগুলো কোনো এফএসএসআই অ্যাপ্রুভড নয়, এবং বিভিন্ন রকম যেগুলো কালার পেয়েছি এবং আনহাইজেনিকভাবে তারা তৈরি করছে। তো সেসব দোকানকে আমরা নোটিশ দিয়েছি, তাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। বন্ধ বলতে যেগুলো করেছি তাদের একদম আনহাইজেনিক দুটো বিরিয়ানির দোকান, অলরেডি তাদের কাছে নাও এফএসএসআই লাইসেন্স নেই এবং কোনো রকম নথি আমরা পাইনি তাদের কাছে। অবস্থা দেখুন, এরকম একটা না প্রায় 27টা ছবি দেখাতে পারবো আপনাদের। এক রাতেই এরকম ঘটনা। কি হয়েছে জানেন তো? কুকুরের কামড়। জগৎবল্লভপুর, এক রাতে 25 জনকে কুকুরে কামড়েছে। এবার ভাবুন, মানুষ বেরোবেন কি করে ঘর থেকে? ভয় তো বেরোতেই পারবেন না। দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, কি পরিস্থিতি? দেখো, অবশ্যই তুমি যেটা বললে, ঘর থেকে বেরোতে পারবে না, সেই পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল রাতের পর থেকে। কার্যত পাতিহাল এলাকার, পাতিহাল গ্রাম পঞ্চায়েত এলাকায়, প্রতাপপুর, ঘরবালিয়া, নিচবালিয়া, বিভিন্ন এলাকার মানুষ পুরোপুরি গৃহবন্দী হয়ে পড়েছিল সেই কুকুরের আতঙ্কে। অবশেষে বারবার প্রশাসনকে জানানোর পরেও প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকেই পাহাড়ি একটি স্ট্রিট ডগ, রাস্তার কুকুর, সে হঠাৎ করে কিন্তু যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে সেখানে আজকে সকাল থেকে বেশ কয়েকবার বাজি ফাটিয়ে ভয় পাইয়ে সেই কুকুরটিকে কিন্তু এলাকা যারা করেছে। তবে এখনো সেই মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। তবে গতকালের পর আর নতুন করে কোনো কুকুরের বাইটে আক্রান্ত কেউ হয়নি, তবে আতঙ্ক এখনো মানুষের মাঝে কিছু রয়েছে। ফলে এই ঘটনায় যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে কিন্তু একটা খুঁড়িটি চলে আসে, অর্থাৎ সেই কুকুরকে পিছিয়ে পাড়ার মতন ঘটনা কিন্তু ঘটতে পারে যে কোনো সময়। ফলে সেই জায়গাগুলোকে যাতে না হয়, পুলিশের প্রশাসনের তরফ থেকে সেখানে মাইকিং করা হয়েছে, সেখানকার মানুষজনকে আশ্বস্ত করা হয়েছে। তবে বাজি ফাটিয়ে আগুন জ্বালিয়ে সেই কুকুরকে আপাতত সেই এলাকা ছাড়া করলেও আতঙ্ক কিন্তু এখনো মানুষের মধ্যে রয়েছে বলে জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। অতনু, ধন্যবাদ দেবাশিস। হঠাৎ করে মনে হয় পাগল হয়ে গেছে, পাগল হয়ে মানুষের ওপর অ্যাটাক চালু করে। প্রায় 25 থেকে 27 জনের মতো লোককে পরপর ঘন্টা দুয়েকের মধ্যে কামড়ায়। বন দপ্তরের সাথে যোগাযোগ করি, বন দপ্তরে কোনো সক্রিয় ভূমিকা কিছুই নেই। ছেলের আমার বাংলাটা ঠিক আসে না, এই একটা লাইনে এক ধাক্কায় বাঙালির শ্লাঘাকে কোথায় নামিয়ে নিয়ে গিয়েছিল। ইংরেজি প্রীতি, ইংরেজি ভাষার প্রতি প্রীতি, বাংলা ভুলতে বসেছে বাঙালি, চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন ভবানী প্রসাদ মজুমদার। বলা হয় লিমেরিক আর ছড়ার ক্ষেত্রে নাকি সুকুমার রায়ের ঠিক পরেই যার নাম বলা উচিত। ভবানী প্রসাদ মজুমদার চলে গেলেন আজ। 74 বছর বয়স হয়েছিল। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, তার বেশ কিছু রোগ ছিল, ডিমনেশিয়ার সমস্যাও ছিল। কদিন আগে তার নিউমোনিয়া ধরা পড়ে। দীর্ঘদিন শানপুর কালীতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শেষ দিন পর্যন্ত বাল্টিকুড়ি নবীন ক্রীড়া সংঘ আর নবীন আলো পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বিখ্যাত শিশু সাহিত্যিক, ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার চলে গেলেন গতকাল গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।